সাম্যবাদী আন্দোলন কর্তৃক আয়োজিত বিপ্লব ও গণ অভ্যুত্থান শীর্ষক আলোচনা সভার সভাপতি, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বন্ধুগণ, প্রথমেই আমি জুলাই অভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আজকে এই আলোচনার যে শিরোনাম, সেই শিরোনামটা যদি হতো বিপ্লব ও সংস্কার, তাহলে আলোচনা একরকম হতো, কিন্তু আলোচনার শিরোনাম হচ্ছে বিপ্লব ও গণ অভ্যুত্থান। বিপ্লব সম্পর্কে আমরা সাধারণভাবে জানি, বিপ্লব হচ্ছে একটা সমাজের আমূল পরিবর্তন, একটা শ্রেণী কর্তৃক আর একটা শ্রেণীকে সমূলে উচ্ছেদ করে তার নতুন শ্রেণীর ক্ষমতা প্রতিষ্ঠিত করা। আর অভ্যুত্থান হচ্ছে একটা সংগ্রামের রূপ, ক্ষমতা দখলের সংগ্রামের রূপ হচ্ছে একটা গণ অভ্যুত্থান। যেমন নির্বাচন একটা ক্ষমতা দখলের পথ, গণযুদ্ধ যাকে বলা হয় কিংবা সশস্ত্র সংগ্রাম, এটাও সংগ্রামের ক্ষমতা দখলের একটা রূপ। যেমন সামরিক কুদেকা বুর্জুয়াদের মধ্যে, বুর্জুয়া ব্যবস্থার মধ্যে, এটাও ক্ষমতা দখলের একটা রূপ। সুতরাং শিরোনামে এমনভাবে আছে যেটা আলোচনা করার ক্ষেত্রে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এই যে অভ্যুত্থান হয়ে গেল, জুলাইয়ের অভ্যুত্থান, এই অভ্যুত্থানটা যে বিপ্লব নয়, আমার মনে হয় সেই আলোচনাটাই এখানে এসছে কোনো না কোনো ভাবে চিন্তা থেকে। বন্ধুগণ, আজকে রুশ বিপ্লব এর 107তম বার্ষিকীতে এই আলোচনা, এবং এই আমার আলোচনার আগেই পূর্ববর্তী বক্তারা রুশ বিপ্লব সম্পর্কে তারা আলোচনা করেছে এবং রুশ বিপ্লবের নায়ক রুশ দেশের শ্রমিক শ্রেণী, তাদের পার্টি, বলশেভিক পার্টি, তাদের নেতা লেনিন। তো সেই লেনিনের কাছ থেকে আমরা যখন উদ্দীপিত হই বিপ্লবী সংগ্রামের ব্যাপারে, একটা দেশে শুধু নয় সারা দুনিয়াময় সর্বহারা শ্রেণীর যে বিশ্বব্যাপী সমাজতান্ত্রিক ব্যবস্থা, সাম্যবাদী ব্যবস্থা প্রতিষ্ঠার যে স্বপ্ন থেকে বলশেভিক পার্টি রুশ দেশে বিপ্লব সংঘটিত করেছিলেন, লেনিন সঠিকভাবে বলেছিলেন রুশ দেশের বিপ্লবের ঘটনা কোনো জাতীয় দেশীয় ঘটনা না, এটা একটা আন্তর্জাতিক ঘটনা। এবং সারা দুনিয়ায় বিশ্বব্যাপী এই বিপ্লবের যে প্রভাব পড়েছিল, এর যে ইম্প্যাক্ট হয়েছিল, সেটা আমরা ইতিহাস খুঁজলে দেখতে পাবো কিভাবে সেটা হয়েছে। আমি উল্লেখ করতে চাই সেই জায়গাটা যেটা লেনিন কি করে রাশিয়াতে এই বিপ্লবের নেতৃত্বের জায়গায় এলেন, ইউরোপে। সে সময় তো জার্মানিতে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি ছিল, কমরেড কার্ল কাউস্কির নেতৃত্বে সর্ববৃহৎ পার্টি। তারা কেন বিপ্লব করতে পারলো না, লেনিন কেন করতে পারলেন? এটার বড় কারণ ছিল যে দ্বিতীয় আন্তর্জাতিকের সুবিধাবাদীরা তার মার্ক্সবাদের বিপ্লবী অংশকে ধামাচাপা দিয়ে তারা রেখেছিল। লেনিন মার্ক্সবাদকে যেন উদ্ধার করলেন এবং তিনি যে থিসিস দিলেন, তিনি যে লিখলেন এই প্রথম বিশ্বযুদ্ধের আগে, তিনি লিখলেন এখানে যে এখানে এই যে সাম্রাজ্যবাদীরা দুনিয়া নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা যে করছে, সেই ক্ষেত্রে জার্মানির সেই কাউস্কি যখন পিতৃভূমি রক্ষার কথা বললেন, লেনিন তার সমালোচনা করলেন। লেনিন বললেন যে না, তার যুদ্ধ এবং সমাজতন্ত্র প্রবন্ধে তিনি পরিষ্কার বললেন যে এই যুদ্ধে সর্বহারা শ্রেণীর কোনো স্বার্থ নাই, সর্বহারা শ্রেণীর স্বার্থ হচ্ছে নিজ দেশের শাসক শ্রেণীর বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেওয়া। ফলে 1917-তে বলশেভিক পার্টি এই জায়গায় তারা যেতে পারল, তারা তাদের নিজের দেশের যে সরকার, শাসক শ্রেণী, তার বিরুদ্ধে তারা দাঁড়িয়ে গেলেন। শ্রমিক শ্রেণীর নেতৃত্বে বিপ্লবকে সংগঠিত করতে সক্ষম হলেন। বিপ্লবের জন্য দরকার বিপ্লবী তত্ত্ব, যেটা লেনিন আমাদের শিখিয়েছেন,
যে বিপ্লবী তত্ত্ব ছাড়া বিপ্লব হয় না। বিপ্লবের জন্য দরকার বিপ্লবী পার্টি। কিভাবে এই পার্টি গঠিত হবে তিনি তার প্রখ্যাত প্রবন্ধ কি করিতে হইবে, হোয়াট ইজ টু বি ডান, সেখানে পরতে পরতে তিনি দেখিয়েছেন কিভাবে পার্টি গঠিত হবে। আমাদের দেশে তো আমরা দেখেছি, এই প্রসঙ্গে বলাই দরকার, আমাদের দেশে বিপ্লবী তত্ত্ব চর্চাকে সবসময় অপ্রাসঙ্গিক মনে করা হতো। তত্ত্ব চর্চা করা মানেই হচ্ছে জন্য সে অকেজো। ফলে আপনি দেখবেন যে এইখানে কিভাবে সমাজের বিশ্লেষণ করতে হয়, অর্থনীতির বিশ্লেষণ করতে হয়, আন্তর্জাতিক সম্পর্কের কি বিশ্লেষণ করতে হয়, সেটা আমাদের দেশে কমিউনিস্ট এবং বামপন্থী মহলে সে অবস্থা আমরা দেখি না। ফলে আমরা যখন দেখি নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে আসেন সেই 2015 সনে, তখন কমিউনিস্ট পার্টি থেকে তাকে অভিনন্দন দেওয়া হয়। যিনি ছিলেন গুজরাটের কসাই, ভারতের হিন্দুত্ববাদের নায়ক, এখনো সে সমগ্র দক্ষিণ এশিয়াতে সাম্প্রদায়িকতা ছড়িয়ে বেড়াচ্ছে। ফলে যখনই আমরা লেনিনের কাছে যাব, মার্কসের কাছে যাব, তখন আমাদের শ্রেণী দৃষ্টিভঙ্গি বিষয়টা খুব পরিষ্কারভাবে আমাদেরকে দেখতে হবে। রুশ বিপ্লবের শিক্ষা অনেক। সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে পার্টি দরকার, এটাই লেনিন আমাদের শিখিয়েছেন যে পার্টি করতে হবে। এখানে পার্টির মধ্যে লড়াই কিভাবে করতে হবে সেটা তিনি শিখিয়েছেন। সাম্রাজ্যবাদ যে পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায়ে, তিনি সেটা শিখিয়েছেন। তিনি আমাদের শিখিয়েছেন দুই কৌশলে 1905 সনে সোশ্যাল ডেমোক্রেসি, দুই কৌশলে কেন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে শ্রমিক শ্রেণী লড়াই করবে। আমাদের এখানে কি হয়েছে, আমাদের এখানে যে এই ফ্যাসিজম, এই শাসক শ্রেণীর গভর্নমেন্ট, শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারকে ফ্যাসিস্ট বলতেও কেউ রাজি হয় না। এটা যেটা রেজিম, একে অভ্যুত্থান করে সরিয়ে দিতে হবে, তারা রাজি হননি। আপদ আর বিপদ এইভাবে তারা চিহ্নিত করছেন। শাসক শ্রেণীর দুটো অংশ এখানে প্রধান দুই দলে বিভক্ত, কিন্তু আওয়ামী লীগ তো তার শ্রেণীগত ভাই অন্যান্য যে শাসক শ্রেণীর দল রয়েছে তাদেরকে নির্যাতিত করে এককভাবে সে সম্পূর্ণ দেশে তার যে কর্তৃত্ববাদী সন্ত্রাসী একনায়কতন্ত্র সেটা কায়েম করেছিল, এবং দিল্লির মদদে, সাম্রাজ্যবাদী ভারতের মদদে। ফলে এই দিকগুলো আমাদেরকে দেখতে হবে। ফলে আজকে বাংলাদেশের এখানে অনেক আলোচনা হয়েছে, অনেক বেলাল চৌধুরী উনি অনেক বিরাট ক্যানভাস নিয়ে আলোচনা করেছেন। আমি কিছু আলোচনা সংক্ষিপ্তভাবে ছুঁয়ে যেতে চাই, যেহেতু এখানে অনেক কমরেডরা এসেছেন আলোচনা শুনতে। তার মধ্যে একটা বড় আলোচনা হচ্ছে যে বাংলাদেশের ৭১ আমাদের স্বাধীনতা সংগ্রাম, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের জনযুদ্ধ, আমাদের কৃষকের যুদ্ধ, এই যুদ্ধের সঠিক বয়ান দরকার। ৭২ সন থেকে এই পর্যন্ত শাসক শ্রেণী এই মুক্তি সংগ্রামের ইতিহাসকে পরিষ্কারভাবে তারা আলোচনা করেনি। আমাদের কমিউনিস্ট বামপন্থীরা খুব সাহসের সঙ্গে আত্মসমালোচনা করেন নাই। আমাদেরকে এটা করতে হচ্ছে, আমাদের এটা করতে হবে, যেন এটা ছাড়া বাংলাদেশের এবং দক্ষিণ এশিয়া এবং আমাদের এই অঞ্চলের সর্বহারা শ্রেণীর যে ক্ষমতা দখলের সংগ্রামকে আমরা এগোতে পারবো না। ফলে এইটা যদি আমরা মনে রাখি তাহলে আমাদের এই প্রশ্ন খুব সহজ এবং সঙ্গতভাবে আসবে যে কেন ৭২-এর সংবিধান সেই ইয়াহিয়া খানের নেতৃত্বে অধীনে যে নির্বাচন হয়েছিল ৭০ সনে পাকিস্তানের সংবিধান করার জন্য, পাকিস্তানের জাতীয় পরিষদের জন্য তারা নির্বাচিত হয়েছিলেন, পাকিস্তানের প্রাদেশিক পরিষদের জন্য নির্বাচিত হয়েছিলেন। তাদের কি এখতিয়ার আছে আমাদের স্বতন্ত্র রাষ্ট্র স্বাধীন বাংলাদেশে সংবিধান করার? আমাদের 25শে মার্চ থেকে 16ই ডিসেম্বর যে লড়াই এখানে হলো, তাহলে তো তার স্বীকৃতি হলো না, তাকে তো মেনে নেওয়া হলো না। সুতরাং নতুন রাষ্ট্রে বাংলাদেশে গণপরিষদে নির্বাচন করা প্রয়োজন ছিল, কর্তব্য ছিল। শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ সেটা করেনি। এটা আমাদের মুক্তি সংগ্রামের সাথে একটা বিশ্বাসঘাতকতা আমরা মনে করি। আজকে এটা বুঝতে হবে আমাদের যে 53 বছরে বাংলাদেশ কেন এই জায়গাটায় এসে পড়লো। ব্রিটিশ বিরোধী সংগ্রাম, আমাদের ভাষার সংগ্রাম, আমাদের 60-এর দশকের গণতান্ত্রিক সংগ্রাম, আমরা আমাদের 71-এর স্বাধীনতা সংগ্রামের এত সংগ্রামের ইতিহাসের পরেও মামুনুল হকরা কেন এখানে আসতে পারে, এর কারণ ব্যাখ্যা করতে হবে তো। এটা এড়িয়ে গেলে চলবে না। এটা সস্তা আমরা কেউ বক্তৃতা দিলে তো হবে না, এটা যেটা ব্যাখ্যা করতে হবে কেন তারা এলো। আমরা ভুলে যাইনি 80-র দশকে যুগপৎ আন্দোলনের মাধ্যমে এখানে লিয়াজো কমিটির হাত ধরে জামাত ইসলাম রাজনীতির ময়দানে আসে নাই, আমাদের এটা মনে রাখতে হবে। খেলাফত মজলিসের সাথে আওয়ামী লীগ চুক্তি করেছিল, আমরা ভুলে যাইনি। আমরা যখন ঘাতক দালাল বিরোধী আন্দোলন করেছিলাম সেই সময় আওয়ামী লীগ সেই নিজামীর সাথে ঐক্য করেছিল বিএনপি বিরোধী আন্দোলনের নামে। এইভাবে পুরনো
অতীত ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা দেখব যে শাসক শ্রেণী বাংলাদেশে ৭২ সাল থেকে এই যে শাসক শ্রেণী আওয়ামী লীগ, তার শ্রেণীগত ভিত্তি কি ছিল? তারা কি এখানে শিল্প বুর্জোয়া কিংবা ভূমি মালিক শ্রেণীর প্রতিনিধি ছিলেন? তারা তো শ্রমিক শ্রেণীর প্রতিনিধি ছিলেন না। তারা ছিলেন কারা? ফরিয়ারা, স্কুল শিক্ষক কি কলেজ শিক্ষক কি রেশনের ডিলার কি জীবন বীমা কোম্পানির এজেন্ট, এরাই তো ছিলেন আওয়ামী লীগ। এরা ক্ষমতায় এসে কি করলো? পাকিস্তানিদের ফেলে দেওয়া সম্পত্তি সমাজতন্ত্রের নামে তারা সেটা রাষ্ট্রায়ত্ত করলেন, ভালো কথা। কিন্তু বাংলাদেশের লোকেরা যারা এই শিল্প করেছিলেন তাও তো রাষ্ট্রায়ত্ত করা হলো। অর্পিত সম্পত্তির নামে হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি দখল করা হলো, অ্যাবান্ডেন্ট প্রপার্টির নামে উর্দু ভাষীদের সম্পত্তি দখল করা হলো। তারা যে সংবিধান করলেন তারা মূলনীতি করেছেন চারটা: গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ। আপনি দেখেন সমাজতন্ত্রে কোনো ব্যক্তি মালিকানা আছে? নেই। কিন্তু সংবিধান খুলে দেখেন রাষ্ট্র আপনার ব্যক্তিগত মালিকানাকে প্রোটেকশন দেবে। এগুলো তো প্রতারণা রে ভাই। ধর্মনিরপেক্ষতার নামে প্রত্যেকটা ধর্মকে উৎসাহ দেওয়া হয়েছে যাতে এই ধর্মের মানুষগুলো পরস্পরের মুখোমুখি হয়। যদি থাকতো ধর্ম নিয়ে ধর্মের রাজনৈতিক ব্যবহার নিষিদ্ধ করা হবে, সেটা তো সেখানে থাকেনি। গণতন্ত্র সেটা ছিল কি? গণতন্ত্র হয়েছে আমরা দেখেছি, সংবিধানই এইভাবে হয়েছে। ৭৩-এর নির্বাচনের পরে শেখ মুজিবুর রহমান সংবাদ সম্মেলনে বলেছিলেন আমার সংসদে কোনো বিরোধী দল নেই। এই তো গণতন্ত্র। তারপরে চতুর্থ সংশোধনী করে সব দল নিষিদ্ধ করে বাকশাল করলেন, এবং সেটাই হচ্ছে একটা পথ। এখানে মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্বে সামরিক বাহিনীর কিছু ব্যক্তি তারা সম্পর্কিত থেকে এখানে কুদেতা করে বাংলাদেশে একটা চরম অগণতান্ত্রিক একটা পর্যায়ে এখানে তৈরি হলো। ফলে এই পুরো জিনিসগুলো যদি আমরা দেখব তাহলে আমরা দেখব যে বাংলাদেশের এই যে শাসক শ্রেণী যারা ঘুষ, দুর্নীতি, চোরাচালান, লুণ্ঠনের মধ্য দিয়ে ৭২ সাল থেকে তাদের যাত্রা শুরু হয়েছিল, যার ফলে এখানে দুর্ভিক্ষ হয়েছিল ৭৪ সালে। ৩০,০০০-এর মতো বামপন্থীকে হত্যা করেছিল রক্ষী বাহিনী। আমরা ভুলে যাইনি যে কিভাবে হত্যাগুলো হয়েছিল। ফলে আমরা যদি এই পুরো জিনিসটা দেখি তাহলে দেখব যে এই শাসক শ্রেণী এই ৫৫ বছর শেষে এসে তারা একটা দানবে পরিণত হয়েছে। কয়েক হাজার লোককে বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে। গুম কমিশন আমাদের জানিয়েছে, পত্রিকায় দেখলাম, ইতিমধ্যেই ১৫০০ অভিযোগ তারা পেয়েছেন। তারা আশঙ্কা করছে ৩৫০০ হবে গুমের। আপনারা চিন্তা করে দেখেন যে কি পরিস্থিতির মধ্যে আমরা এখানে চলেছি। তিনটা নির্বাচন তারা উচ্ছেদ করে দিয়েছে, নির্বাচন হবে ব্যবস্থাটাকে উচ্ছেদ করে দিয়েছে। এবং ভারতের সাথে যে চুক্তি ২০১০ সালে এখানে করা হয়েছে, হাসিনা মনমোহন চুক্তি, পরবর্তীকালে হাসিনা মোদী চুক্তি, ভারতের সাথে যে সামরিক চুক্তি করা হয়েছে, ফলে বাংলাদেশকে ভারতের অধীনস্থ করা হয়েছে। এই যে বাংলাদেশকে ঘিরে ভূ রাজনীতিতে ৭১ সালে একটা আমরা অবস্থা দেখেছি। সেই ভূ রাজনীতিতে আমরা দেখেছি চীন পাকিস্তানকে সমর্থন করেছে, আমরা দেখেছি। মহাসেতুং তখন তো জীবিতই ছিলেন পার্টিতে, কিন্তু পাকিস্তানের স্বার্থ, পাকিস্তান রাষ্ট্রের সাথে চীনের রাষ্ট্রের যে সম্পর্ক রয়েছে সেই ক্ষেত্রে চীনের জাতীয় স্বার্থ রক্ষার জন্যই তিনি পাকিস্তানের পক্ষে তারা সমর্থন দিয়েছেন। এর উত্তর কি দেবে আজকে? ফলে এরকম ভাবে আমরা যদি দেখি এই যে সাম্রাজ্যবাদী বা বিভিন্ন বৈদেশিক রাষ্ট্র তাদের নিজস্ব স্বার্থের বাইরে কেউ যায়নি। সোভিয়েত ইউনিয়ন পর্যন্ত অগাস্ট মাস পর্যন্ত তারা বলছেন যে পাকিস্তানকে ভাঙা ঠিক হবে না। পাকিস্তানকে যদি ভাঙা হয় তাহলে দক্ষিণ এশিয়া, বিশেষ করে ভারত মহাসাগরে ভারত একটা মাতব্বর হয়ে উঠবে। কিন্তু ভূ রাজনৈতিক নানা কারণে তারা অক্টোবরে এসে ভারতের সাথে ২৫ বছর মেয়াদী সামরিক চুক্তি তারা করেছে। ফলে বৈদেশিক পরাশক্তি, সাম্রাজ্যবাদী শক্তি, নানা শক্তি কিন্তু তাদের নিজস্ব স্বার্থ হাসিলে তারা কাজ করেছে। আমরা এখানে দেখেছি এই গণ অভ্যুত্থানের আগে, গত নির্বাচনের আগে এই মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন মন্ত্রী এখানে এসেছেন, নানা রকম তারা নিষেধাজ্ঞা এখানে দিয়েছে। তারা একটা নিরপেক্ষ নির্বাচনে নিয়ে তারা এখানে কথা বলছে, কিন্তু শেষে আমরা কি দেখলাম যে এখানে 2-2 মিটিং এর পরে এই দক্ষিণ এশিয়া জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোয়াড, তাদের সামরিক আধিপত্য চীনের বিরুদ্ধে, সেই স্বার্থে তারা ভারতের স্বার্থটা তারা দেখেছে, তারা আর হস্তক্ষেপ করেনি। এখন উনি বলছেন প্রধান উপদেষ্টা মাস্টার মাইন্ড, একজন বলে গেলেন এখানে। আমরা জানি কি হয়েছে এখানে, কিভাবে হয়েছে, আপনারাও দেখেছেন। এটা মূল কারণ হচ্ছে এই রাষ্ট্র যেভাবে আমাদের সন্তানদের হত্যা করেছে, তারা সেই হেলিকপ্টার থেকে বলেন, স্নাইপার দিয়ে বলেন, যেভাবে গুলি করে মানুষকে মেরেছে, জীবনকে তুচ্ছ করে মানুষ রাস্তায় নেমেছে, জীবনকে
ছেড়ে দিয়ে ছাত্ররা নাম রাস্তায় নেমেছে। একটা 10ম শ্রেণীর ছাত্র আমাকে বলেছে, আমরা বিভিন্ন বাড়ি গিয়েছিলাম যারা নিহত হয়েছিলেন, আহত হয়েছে, একটা স্কুল ছাত্র বলেছে, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তার পাটা কাটা গেছে, যে তুমি কেন নেমেছিলে? সে বলল আমার ভাইদের এইভাবে হত্যা করবে, আমি কি আঙ্কেল বাড়িতে থাকতে পারি? আমি তো 71 সালে একবার দেখেছিলাম আমাদের বড় ভাইরা, আমাদের চাচারা যারা যুদ্ধে গিয়েছিল, জীবন বাজি রেখে তারা যুদ্ধে গেছে, আবার দেখলাম এই আজকে 2024-এ। সুতরাং আমাদের সমগ্র সমাজের মানুষ পরিবর্তন আকাঙ্ক্ষী। এখানে সঠিকভাবে বেলাল ভাই একটা কথা বলেছেন যে আমরা দীর্ঘ 15 বছর আমরা যে সংগ্রাম করেছি এটাকে আড়াল করার চেষ্টা হচ্ছে। যারাই আড়াল করার চেষ্টা করুক সেটা আড়াল করা যায় না। কিন্তু এই স্ফুলিঙ্গ যেটা হয়েছে জুলাই মাসে, যেটা দাবানল তৈরি করেছে, তার ক্ষেত্র কিন্তু এখানে আগের থেকেই তৈরি ছিল। এটা আমাদের বুঝতে হবে, এবং এটা যারা বুঝতে চাচ্ছেন না তারা কি করতে চাচ্ছেন আমরা জানি। ফলে আজকে এইখানে আমাদের দিক দিয়ে আমরা যে জিনিসটা বলতে চাই সেই জিনিসটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক কর্মীদের জন্য গভীরভাবে ইতিহাস পাঠ দরকার। কারণ শাসক শ্রেণীর ইতিহাস আমাদের ইতিহাস না। ওই ব্রিটিশরা তো আমাদের ইতিহাস লেখা শিখিয়েছিল, ভারতবর্ষের কিন্তু ইতিহাস লেখার কোনো চর্চা ছিল না। ব্রিটিশের কাছ থেকে আমরা ইতিহাস লেখা শিখেছি। ফলে আমরা পাঠ্যসূচিতে পড়ি হিন্দু রাজাদের যুগ, মুসলিম রাজাদের যুগ, আর পড়ি হলো ব্রিটিশ যুগ। কিন্তু এটা বলা হয় না দেশীয় রাজাদের যুগ, মুঘল পাঠানদের যুগ এবং ব্রিটিশ যুগ, এটা তো বলা হয় না। সূক্ষ্মভাবে সেই স্কুল পাঠ্য থেকে আমাদের বাচ্চাদের মনে, তরুণদের মনে সাম্প্রদায়িকতাকে ঢোকানো হয়েছে। ফলে শিক্ষা ক্ষেত্রে নানা ক্ষেত্রে সাম্রাজ্যবাদীদের যে নানা চক্রান্ত, সেই চক্রান্তের মধ্য দিয়ে এই উপমহাদেশ কিংবা আমাদের দেশ তারা বিকশিত হয়েছে। আমাদের সংবিধান পড়েও আপনারা দেখবেন তার মূল জায়গায় সেখানে আমাদের এখানেও বক্তাদের আলোচনা যেটা মনে হয় এই অঞ্চলের মানুষ পাকিস্তান আমলেই সংগ্রাম করেছে। তারা আমাদের কৃষক বিদ্রোহের কি হলো, আমাদের তিতুমির বিদ্রোহ, আমাদের ফকির সন্ন্যাসী বিদ্রোহ, আমাদের সিপাহী বিদ্রোহ, আমাদের হুল সেই 1855 সালে সাঁওতাল সিধু কানু চাঁদ ভৈরবের সেই কলকাতা অভিযান, সশস্ত্র ভাবে সেই কলকাতা দখল করার যে অভিযান, আমাদের এই জনপদের সংগ্রামের ইতিহাসে সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের যে প্রবণতা বা সংগ্রামের যে ইতিহাস, তার যে প্রভাব এই সংবিধানে কিন্তু নাই। আমরা পরিষ্কারভাবে বলেছি, বিভিন্ন আলোচনায় আমাদের ডাকা হয়, বিভিন্ন টক শোতেও ডাকা হয়, আমরা পরিষ্কারভাবে বলেছি এটা একটা অভ্যুত্থান। এই সংবিধানকে নাকচ করে হয়েছে। আমরা 90-এর অভ্যুত্থান করেছিলাম, কিন্তু সেখানে একটা অঙ্ক ছিল, এবার কিন্তু কোনো অঙ্ক হয় নাই, রাষ্ট্র পরাজিত হয়েছিল এবার। কিন্তু চূড়ান্ত যাওয়ার আগে সেদিন একজন বলেছিলেন, একজন রাজনৈতিক নেতা একটা দলের, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা যে ক্যান্টনমেন্ট সেনাপ্রধানের সাথে সাক্ষাতে গেলেন, এটা কিভাবে কি হলো, বিষয়টাকে একটু জানতে চাই। তখন উনি বললেন যে পরিস্থিতি খুব খারাপ ছিল সেই দিন 5 তারিখে। আমরা যখন কথা বলছি তখন খবর এলো যে পুলিশ হেডকোয়ার্টার আক্রমণের শিকার হয়েছে। আপনি চিন্তা করেন যে আমরা যারা বিপ্লবের কথা বলি, আমরা যারা শ্রমিক শ্রেণীর নেতৃত্বে সর্বহারা বিপ্লবের কথা বলি, যার লক্ষ্য হচ্ছে শাসক শ্রেণীকে উচ্ছেদ করে দেওয়া। মা আমাদের বলেছিলেন যে বিপ্লব কোনো ভূষাবা না, সূচিকর্ম না, এক শ্রেণী কর্তৃক আর এক শ্রেণীকে বল প্রয়োগের মধ্যে উচ্ছেদ করে দেওয়া। এখানে তো বল প্রয়োগের ঘটনাই ঘটেছে, কিন্তু আমাদের সেই রাজনৈতিক নেতৃত্ব, কমিউনিস্ট পার্টি, বিপ্লবী পার্টি এখানে কোনো ছিল না সেভাবে যে এটার মধ্যে থাকতে পারে। আমাদের সেই গণসংগঠনগুলো ছিল না যারা এটাকে রাজনৈতিকভাবে ধারণ করতে পারে। আমাদের সামান্য সংগঠন, আমরা একটাই প্রচারই করেছি যে একে ক্ষমতা থেকে সরাতে হবে। এক দফা এক দাবি এক, জনতার দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। এই স্লোগান তো এই বৈষম্য বিরোধী ছাত্ররা দিয়েছেন 3 তারিখ, তার বহু আগে থেকে তো মাঠে আমরা দিচ্ছি। আমরা বুঝছি যে লড়াই চলে গেছে অন্য জায়গায়, কিন্তু সংগঠন যদি না থাকে, লেনিনের কথাই বলতে হয়, সংগঠন ও বিপ্লবী পার্টি যদি না থাকে, সংগঠিত লক্ষ্য যদি না থাকে, তাহলে জনগণের যে অভ্যুত্থান, এবং এটা খুব সঠিকভাবে বেলাল ভাই এটা বলছেন যে বিপ্লব করে জনগণ, এটা অত্যন্ত সঠিক যে আমরা বিপ্লব করবো। এটা আমাদের মনে হতে পারে কিছু নেতাদের বা কর্মীদের যে বীররা সমাজ পাতলায়, বীররা সমাজ বদলায় না, এটা মার্ক্সবাদ বিরোধী কথা। মার্ক্স পরিষ্কার বলেছেন সমাজের ইতিহাস নির্মাণ করেন জনগণ, জনগণই ইতিহাসের নিয়ন্তা। সেই জনগণ যখন নেমে এলো, আমরা তার মধ্যে ছিলাম, কিন্তু আমরা তাকে প্রভাবিত করতে পারিনি ব্যাপকভাবে, কিংবা নেতৃত্বও দিতে পারিনি। ফলে যা ঘটনা তাই ঘটেছে, বস্তুগত যা যা শর্ত ছিল সেইভাবেই হয়েছে।
তারপরেও এখনো ক্ষমতার দ্বৈত শক্তি এখানে বিদ্যমান। একদিকে অন্তর্বর্তী সরকার, আমরা চিনি তাদের নিয়ে সরকার গঠিত হয়েছে। কিভাবে গঠিত হয়েছে? যদি ওই 5ই আগস্ট থেকে 8ই আগস্ট এই সরকার গঠিত না হতো এইভাবে, তাহলে একটা মিলিটারি গভর্নমেন্ট হতো। আমরা কোনো মিলিটারি গভর্নমেন্ট এখানে চাইনি, চাইও না আমরা। এখন যত দ্রুত এখানে জনগণের প্রতিনিধি নির্বাচন হয় সেটাই হচ্ছে দেখার বিষয়। কিন্তু এই পরিস্থিতিতে জনগণের হাতে ক্ষমতা আনার জন্য জনগণের নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের আমরা দাবি জানিয়ে যাচ্ছি জাতীয় মুক্তি কাউন্সিল থেকে। আমরা মনে করি না যে বিদ্যমান সংবিধানের মধ্যে সংস্কার করে এটাকে চালানো যাবে। এই সংবিধানের যে কাঠামো রয়েছে, এখানে আপনি 70 অনুচ্ছেদ বলেছেন, জনপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, এরকম পরতে পরতে বহু জায়গা আপনি খুঁজে পাবেন কিভাবে এই সংবিধান তৈরি হয়েছে। সেই যে ব্রিটিশ ঔপনিবেশ শাসনের যে ধারাবাহিকতা, তাকে রক্ষা করা, এই রাষ্ট্রকে রক্ষা করা, এই রাষ্ট্র নিজে তো একটা সংগঠন, এই কাঠামোটা কেন জনশত্রুতে পরিণত হলো? কেন মানুষ বিচার বিভাগের দিকে, থানার দিকে এগিয়ে গেল? সেটা বুঝতে হবে যে জনগণ কিন্তু চিহ্নিত করতে পেরেছে তার শত্রুকে, যে এই শাসক শ্রেণী, এই রাষ্ট্র, এটা জনগণের দুশ্মনে পরিণত হয়েছে। কিন্তু সেই জনগণ, বিশেষ করে শ্রমজীবী মানুষ, শ্রমিক শ্রেণী, আমরা দেখেছি শ্রমজীবী মানুষ ব্যাপক অংশগ্রহণ করেছেন। কিন্তু এটা হচ্ছে ভাসমান শ্রমজীবীরা। আপনি দেখবেন ফ্যাক্টরি শ্রমিকরা ওইভাবে নামেন না এই সংগ্রামে। আমাদের তো গার্মেন্টস সেক্টর সহ অনেক সেক্টরের শ্রমিকরা আছেন কারখানায়, তারা কিন্তু ওইভাবে নামেন না, একেবারে ভাসমান শ্রমিকরা নেমেছেন। মিন্তি, রিক্সা চালক, এখানে তো অনেক ট্রেড ইউনিয়ন আছে। আমরা তো দীর্ঘদিন ধরে শ্রমিক আন্দোলন করি, এখানে অনেক শ্রমিক নেতারা বসে আছেন। আমি একবার আলোচনায় গিয়েছিলাম, এই কথাটা না বলে পারছি না, আমাকে মঞ্জু ভাই একবার ফোন করে ডেকে নিয়েছিলেন এক আলোচনায় শ্রমিকদের, তাদের অনেক সম্পর্কিত নেতারা এসেছিলেন। আমাকে বললেন আপনি বক্তব্য দিন। আমি বক্তব্য দিন, আমি শুনতে এসেছি। আমি শ্রমিকদের সবার বক্তব্য শুনে না, বছর দেড়েক আগের কথা। শেষে যখন আমাকে বলতে দিলেন, আমি বললাম আপনাদের সব কথা আমি শুনলাম, কিন্তু আমরা যে চরম একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টের আন্ডারে আছি, একটা রাষ্ট্রের আন্ডারে আছি, এর বিরুদ্ধে আপনাদের কোনো কথাই শুনলাম না। তাহলে আমাদের কি হবে? আমরা সমাজতন্ত্রের কথা বলি, আমরা রুশ বিপ্লবের কথা বলি, আমরা লেনিনের ছাত্র বলি, কিন্তু রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য শ্রমিক শ্রেণীকে আমরা তৈরি করতে রাজি না। তাদেরকে আমরা ট্রেড ইউনিয়নের মধ্যে রাখতে রাজি, মজুরির মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই। আমরা যে সমাজতন্ত্রের নতুন সমাজ, যেখানে ব্যক্তি মালিকানা থাকবে না, সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত হবে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের কোনো পার্থক্য থাকবে না। আমরা তো উপমহাদেশের একটা বর্ণ প্রথার আন্ডারে আছি, ভয়ঙ্কর এই বর্ণ প্রথা। বাংলাদেশ কি করে স্বাধীন থাকে, স্বতন্ত্র থাকে, এটা তো দিল্লি চাইতে পারে না। আমি তো বর্ণ কাঠামোর নিম্ন বর্ণ। আমার দেশে যখন গঙ্গা ঢোকে, এর নাম হয়ে যায় পদ্মা, এটা গঙ্গা হয় না। সুতরাং এই যে ঐতিহাসিক ভাবে এই অঞ্চলে আমাদের এই নিম্ন, এই বঙ্গদেশের মানুষ, সাধারণ মানুষ, এর লড়াই অনেক গভীর, তার সাংস্কৃতিক, রাজনৈতিক, ঐতিহাসিক লড়াই অনেক গভীর। ফলে আজকে যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়েছি, এই পরিস্থিতিতে আমাদের জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য এখানে আমাদের বিভিন্ন প্রস্তাব বা বিভিন্ন আলোচনা ভাবনা রয়েছে, যেটা প্রস্তাব আলোচনা বেলাল চৌধুরী করেছেন, যেগুলো নিয়ে আমাদের আলাপ আলোচনা হওয়া দরকার। তা আমরা মনে করি হ্যাঁ, আলাপ আলোচনা দরকার। এরকম আলাপ আলোচনা আমরা এই অভ্যুত্থানের আগেও, বছর দেড়েক আগেও আমরা করেছিলাম। কিন্তু দুঃখজনক হলো সত্য, সেই সব আলোচনায় অনেকেই ভেবেছিলেন বা বলেছিলেনও যে আমরা যে শেখ হাসিনার ফ্যাসিজমের পতন চাই, এটা হচ্ছে বিএনপি এবং জামাতকে ক্ষমতায় আনার জন্য। এই যে মানে চিন্তার কোনো মানে বিশ্লেষণের কোনো জায়গা তার নাই। যেজন্যই বললাম যে লেনিন তার সোশ্যাল ডেমোক্রেসি 2 কৌশলে এইটাই বলেছিলেন যে স্বৈরতন্ত্র বিরোধী লড়াইয়ে বুর্জুয়ারাও লড়াই করবে, শ্রমিক শ্রেণীও লড়াই করবে। বুর্জুয়ারা চাইবে যাতে শ্রমিক শ্রেণী ক্ষমতায় ভাগ না নিতে পারে, আর শ্রমিক শ্রেণী পাইবে তার জায়গাটা করতে। কেননা আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ চাই, শ্রমিক শ্রেণী একটা গণতান্ত্রিক পরিবেশ দরকার তার সংগঠন, পার্টি বিকাশের জন্য। আজকে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনার ফ্যাসিজম উচ্ছেদ হয়ে গেছে, কিন্তু লুটেরা, সন্ত্রাসী শাসক শ্রেণী উচ্ছেদ হয়ে যায় নাই, তার রাষ্ট্র ব্যবস্থা উচ্ছেদ হয়ে যায় নাই। ফলে আমাদের লড়াই চলবে। গণ অভ্যুত্থানকে আমরা নিশ্চয়ই বহমান রাখবো, চলমান রাখবো। গণ অভ্যুত্থানের আগুন আমরা নিভতে দেব না, কিন্তু একে বিপথে, একে ভিন্ন পথে নিয়ে যাওয়ার নানা চেষ্টা চলবে, চলছে। এটাকে বিদ্যমান ব্যবস্থার অধীনস্থ করার চেষ্টা চলছে, কিন্তু মানুষ থামবে না, শ্রমিকরা থামবে না। আজকে তাই সেই জন্যই আমরা মনে করি শ্রমিক শ্রেণীর
নেতৃত্বে শ্রমিক, কৃষক, নিপীড়িত জাতি এবং জনগণের ঐক্য দরকার। আমাদের শত্রুর ব্যাপারে ঐক্য থাকা দরকার। আমাদের যদি এনিমি না থাকে, কমন এনিমি, আমরা কিভাবে ঐক্য করব? আমরা যদি মনে করি নির্বাচনের মধ্য দিয়ে আমরা বিদ্যমান ব্যবস্থার পরিবর্তন করব, তাহলে আমরা কিভাবে ঐক্য করব? জনগণের বিপ্লবী অভ্যুত্থান, জনগণের বিপ্লবী অভ্যুত্থান মানে বিপ্লবী বল প্রয়োগ। অভ্যুত্থান মানে শুধু 69 অভ্যুত্থান না, 69 অভ্যুত্থানেও বল প্রয়োগ হয়েছে, 52 ভাষা আন্দোলনেও বল প্রয়োগ হয়েছে। আপনারা দেখবেন 71 মার্চ মাসে জনগণের বল প্রয়োগ হয়েছে এবং পরে তো এটা স্বাধীনতার যুদ্ধে এটা চলে গেছে। ফলে বাংলাদেশে গেরিলা যুদ্ধ ওই রকম কিছু হবে না। জনগণের রাজনৈতিকভাবে জনগণকে সংগঠিত করা, রুশ বিপ্লবের থেকে আমরা সেই শিক্ষাই নেব। শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের গণ এবং শ্রেণী সংগঠন গড়ে তোলা এবং বিপ্লবী পার্টি গড়ে তোলার ক্ষেত্রে যে সংগ্রামী কৌশল, সেই কৌশলগুলো আমাদের গ্রহণ করতে হবে। ইস্যুভিত্তিক আন্দোলন যেমন থাকবে, কিন্তু আমাদের মূল লক্ষ্য হবে কর্মসূচি ভিত্তিক আন্দোলন। আমরা অভ্যুত্থানের মধ্যে অস্থায়ী বিপ্লবী সরকার করতে চাই। আমরা যে অভ্যুত্থান করতে চেয়েছি, স্বপ্ন দেখেছি, কাজ করে যাচ্ছি, এই অভ্যুত্থান সেই অভ্যুত্থান নয়। সুতরাং ব্যাপক জনগণকে রাজনৈতিকভাবে সংগঠিত করে খোদ কৃষকের হাতে জমি আনা, বৃহৎ ভূমি মালিকানা সেটা রাষ্ট্রায়ত্ত করা, ক্ষুদ্র এবং মাঝারি চাষির হাতে জমি রেখে বড় বড় শিল্প কলকারখানা রাষ্ট্রায়ত্ত করা, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন প্রভৃতির সাথে অসম যে চুক্তি আছে সেই সব চুক্তি বাতিল করা, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান জনগণের অধিকারে আনা। এখানে প্রশাসন বলেন, বিচার বিভাগ বলেন, জনগণের কাছে জবাব দিতে বাধ্য এমন ব্যবস্থা এখানে করা। ওই ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের যে প্রশাসন, আমলাতন্ত্র, সেটা চলতে পারে না। জনগণের কাছে জবাব দিতে বাধ্য এরকম একটি গণতান্ত্রিক, জনগণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাওয়া। সেই প্রেরণা, সেই উদ্দীপনা নিশ্চয়ই 24-এর গণ অভ্যুত্থান, জুলাইয়ের গণ অভ্যুত্থান, আমাদের ছাত্র শ্রমিক জনতা যে গণ অভ্যুত্থান সংগঠিত করেছেন, সেই সংগ্রাম, সেই অভ্যুত্থান আমাদেরকে উদ্দীপ্ত করেছে, আমাদেরকে কোনো হতাশায় নিক্ষিপ্ত করে নাই। আমাদের সামনে রয়েছে অসম্ভব গুরুত্বপূর্ণ কর্তব্য। এই গুরুত্বপূর্ণ কর্তব্য আমাদের পালন করতে হবে। মধ্য শ্রেণী থেকে আগত এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব, তারা তো মধ্য শ্রেণী, শাসক শ্রেণীর অংশ, বুর্জোয়া শ্রেণীর অংশ। তারা কত দূর যেতে পারবে এটা আমাদের জানা আছে। কিন্তু আমরা নিজেদের যারা দাবি করি আমরা শ্রমিক শ্রেণীর প্রতিনিধি, শ্রমজীবী জনগণের রাজনৈতিক আন্দোলনের প্রতিনিধি, আজকে বাংলাদেশের রাজনীতির মঞ্চে শ্রমিকদেরকে রাজনৈতিকভাবে আবির্ভূত করার, কৃষকদেরকে রাজনৈতিকভাবে আবির্ভূত করার, সাম্রাজ্যবাদ বিরোধী শক্তি হিসেবে আবির্ভূত করার যে সংগ্রামী দায়িত্ব আমাদের রয়েছে, অতীতের পর্যালোচনা করে আমাদের ভুল ত্রুটি স্বীকার করে নিশ্চয়ই আমরা সেই সংগ্রামে গড়ে তুলতে পারবো এবং আমাদের ঐক্যবদ্ধ সংগ্রাম নিশ্চয়ই ব্যাপক শ্রমজীবী জনগণ, বাংলাদেশের সাধারণ জনগণকে এবং দক্ষিণ এশিয়ার সংগ্রামী জনগণকে, যারা সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা, প্রতিক্রিয়াশীলতার বিরুদ্ধে লড়াই করছেন, ধর্মের রাজনৈতিক ব্যবহারের বিরুদ্ধে লড়াই করছেন, সেই সব গণতান্ত্রিক জনগণকে নিশ্চয়ই আমাদের এই আগামী দিনের সংগ্রাম তাদেরকে উদ্দীপ্ত করবে এবং আমাদেরকেও পথ দেখাবে। মেহনতি মানুষের জয় হোক, দুনিয়ার মজদুর এক হও, ইনকলাব জিন্দাবাদ।